প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। লতিফ ভাই লেখক, উদ্যোক্তা এবং বই অনুবাদ করেন। অনুবাদের আমরা বলবো যে সিলেটের জন্য না, সারা বাংলাদেশের জন্য একটা প্রতীক হিসেবে অনেক বইয়ের অনুবাদ করছেন। থ্যাংক ইউ। লতিফ ভাই, আপনার এই দিকটা আমি খুবই পছন্দ করি, এই জন্য করে একটু উল্লেখ করলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। সিল টিভি স্টুডিওতে আজকে এসছে জাতীয় পত্রিকা কালবেলা, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজীর বাজার এবং সুরমা মেল। তিনটি পত্রিকাই আমি শিরোনাম পড়ব এবং আজকের অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। অনুষ্ঠানটি আজকে যা সৌজন্য হচ্ছে পিআইন এগ্রো ফার্ম, গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদন, বিপণন ও কর্মসংস্থান করে দিয়ে থাকে। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ রহিম। রহিম ভাইকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজকেরও যথারীতি মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। পত্রিকা হাতে নিচ্ছি পড়ার জন্য। প্রথমে নিচ্ছি হাতে কালবেলা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 4 জুন 2026, 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 জিলহজ 1447 ইসরি। কালবেলার প্রথম যে খবরটি আমি পড়ে শোনাচ্ছি, বা লাল কালিয়ে লেখা, রয়্যালিটি কমিয়ে 200 কোটি রাজস্ব ফাঁকি, মাতারবাড়ি প্রকল্পে বালু উত্তোলন। রয়্যালিটি 6.94 টাকা থেকে নেমে এলো 2.37 টাকায় শুভঙ্করের ফাঁকি। পরে বিশ্লেষণ শুনবো আজকে অতিথির কাছ থেকে আমরা। পরামর্শক নিয়োগে সিভি জালিয়াতির অভিযোগ, এটি আরো একটি নেতিবাচক খবর। প্রকল্প পরিচালক বলেছেন মূল্যায়ন প্রতিবেদন এডিপিতে পাঠানো হয়েছিল এবং এডিপি তাতে সম্মতি দিয়েছে। এখন বিষয়টি মন্ত্রণালয়ে আছে। আরো খবর, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো 16.7%, মরার উপর খাড়ার হার। বাংলাদেশ সহ 60টি দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। সুখবর একটি, সাফ নারী চ্যাম্পিয়নশিপ শোক জয় করে শিরোপার পথে বাংলাদেশ। অভিনন্দন জানাচ্ছি আমার বাংলাদেশ নারী দলকে। আরো খবর, 3 মাসে বিএনপি সরকারের বড় কূটনৈতিক সাফল্য, একসঙ্গে মন্ত্রী সভাপতি হতে সমস্যা নেই। বিশ্লেষকরা বলেছেন আন্তর্জাতিক সম্পর্কে আস্থার প্রতিফলন। জাতিসংঘের সভাপতি পদে ঐতিহাসিক জয় বাংলাদেশের। বাংলাদেশে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর কথা বলা হচ্ছে। মরিও শান্তি পেল না সেই অভাগী মা, মাকে অস্বীকার করা যুগ্ম সচিব, ছেলেকে প্রত্যাহার, মেয়েও দিয়েছেন মিথ্যা তথ্য। এমন মৃত্যুর পরও মাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সন্তানরা। সামাজিক অবক্ষয়ের একটি উদাহরণ বলা যায়। হামে মৃত্যু 600 ছাড়লো, 24 ঘন্টায় 7 শিশু মৃত্যু। হামের খবরটার জন্য আমাকে ছাড়ছে না, আমাদেরকে প্রত্যেক দিন পত্রিকায় পাতায় কিন্তু খবর আসছে এবং সেটা এর মৃত্যুর সারিটা কিন্তু বেড়েই চলছে আর কি। মোটামুটি কালবেলার প্রথম পাতা শেষ করলাম। শেষ পৃষ্ঠায় আসি। কালবেলার শেষ পৃষ্ঠায় মশা মারতে বন্ধা মশার বাহিনী। এখানে একটি ব্যঙ্গাত্মক গল্পের থেকে এইভাবে বলা হয়েছে আর কি। মশা মারতে কামান যেরকম বলা হতো, এখানে বন্ধা মশার বাহিনী বলা হয়েছে। রামি শাহ ধর্ষণ হত্যার বিচারের একটি প্রতিবেদন, যুক্তিতর্ক উপস্থাপন। আজ রায় হতে পারে রোববার। জঙ্গল সলিমপুরে অদৃশ্য শক্তির ঘেরাটো, মার্কিন নিষেধাজ্ঞায় বহির্নোঙরে পড়ে আছে 60 কোটি টাকার জাহাজ। বিশ্বকাপ ফুটবল দেখবে বিটিভি, সঙ্গী টি স্পোর্টস। প্রগতি পেনশন স্কিমে আসছেন সব ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। একটু চিকিৎসা পাইলে আমার ছেলেটা বাঁচত অসহায় মায়ের আরতি। মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতুবর্তী বিরোধী দলীয় নেতা। উদ্বোধনের আগেই বিপিসির 50 কোটির ভবনে ফাটল, রং প্লাস্টার ফাঁক ঢাকার চেষ্টা। এই যে অনিয়ম করে যে বিল্ডিং গুলো হয় তারই একটি উদাহরণ হিসেবে বিটিভির এই ভবনটি কথা বলা হচ্ছে, বিবিসির ভবনটি। হাইকমান্ডের নির্দেশ মানছে না তৃণমূলেরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপালগঞ্জের
1200 আওয়ামী লীগ নেতা কর্মীর বিএনপিতে যোগদান। রাজনৈতিক খবর এই দিয়ে 5 স্পেশালি খবর দিয়ে আমাদের কালবেলা পরিবেশন করেছে তাদের খবরগুলো। রয়্যালিটি কমিয়ে 200 কোটি টাকা রাজস্ব থাকে, এই যে এইগুলোর কারণে যে দেশ যে পিছিয়ে যায় তার একটি উদাহরণ হিসাবে আসছে। না মিলন ভাই, এটা তো আসলে কোনো ব্যক্তি রয়্যালিটি কমায় নাই, প্রতিষ্ঠানের যুগ সাজস্যে রয়্যালিটি কমানো হয়েছে। এই প্রতিষ্ঠানটা কারা? প্রতিষ্ঠান নিশ্চয়ই আয়কর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ভ্যাট ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, এরাই তো। আবার এদের বেতন বাড়ানো হচ্ছে, এদের মূল্যায়ন করা হচ্ছে। তাহলে কিসের মূল্যায়ন? মূল্যায়নটা হচ্ছে ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্টিভিটির মূল্যায়ন, করাপশনের মূল্যায়ন। হ্যাঁ, এই দেশটা এভাবেই চলছে। এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা তো এইভাবেই চলছে। ট্যাক্সের ধারণাটা কিভাবে আসছিল? ট্যাক্সের ধারণা আসছিল রবিনহুডের অ্যাক্টিভিটিস থেকে। রবিনহুডের অ্যাক্টিভিটিস ছিল ধনীদের কাছ থেকে কেড়ে নাও, গরিবদের ডিস্ট্রিবিউশন করো। এই মোটিভ থেকে, এই ফিলোসফি থেকে ট্যাক্সের ধারণা আসছিল। এখন কি হয়েছে? এখন গরিবের কাছ থেকে কেড়ে নাও, ধনীদের দাও। এই যে রয়্যালিটি কমিয়ে 200 কোটি টাকা রাজস্ব পাখি, বেনিফিটেড কে হলো? ধনীরা। আর দিচ্ছে কারা? গরিবরা। কারণ ব্যাট দিচ্ছে সবাই, একটা ফকির বা রাস্তার ফকির পর্যন্ত ব্যাট দিচ্ছে, তার যা কিনা কাটা করছে সবকিছুর পিছনে ব্যাট দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। এখানে কোনো ফাঁকি নাই। আর ফাঁকি কারা দিচ্ছে? বড় লোকরা। আর এক যোগসাজস্যে কারা আছে? সরকারি কর্মচারী। আর এই সরকারি কর্মচারীদের বেতন ভাতা সবকিছু বাড়ছে, সুযোগ সুবিধা বাড়ছে। বাংলাদেশের সরকারি কর্মচারী হওয়া মানে কি জান্নাতুল ফেরদৌসে যাওয়া। হ্যাঁ, এখানে কোনো কাজ কামের বালাই নেই, কিচ্ছু নাই। যত পারো করাপশন করো এবং যত পারো প্রমোশন নাও, এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেম যতদিন ভাঙবে না, ততদিন এই দেশের কোনো ভবিষ্যৎ আশা করা যায় না। আরো একটি জনঘনিষ্ঠ খবর, যেটা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো 16.7। এই তো এই ঘটনাটা, হ্যাঁ, গ্রাহকরা দিবে, টাকা দিবে, আর এই টাকাটা কোথায় যাবে? সরকারি কর্মচারীদের পেটে যাবে, বিদেশে টাকাটা যাবে। এই সিস্টেমই চলছে তো দেশ। হ্যাঁ, গ্রাহকরা বিদ্যুতের দাম দিচ্ছে, বিদ্যুতের উৎপাদন রেখেছে, ঠিক আছে, অসুবিধা নেই। বিদ্যুতের খরচ বাড়ছে, বিদ্যুতের খরচ দিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হচ্ছে বিদ্যুতের আনইন্টারাপ্টেড ডিস্ট্রিবিউশন তো হবে। আমি কেন বিদ্যুৎ পাবো না 3 ঘন্টা, আবার আমার সব বন্ধ করে দিবেন 7টার সময়? এটা কোন ধরনের কথাবার্তা? এই যারা ব্যবসা বাণিজ্য যারা করে, তারা তো নিজের টাকায় ব্যবসা করে, এই টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দেয়, এই টাকা দিয়ে মানুষের কর্মসংস্থান করে, এই টাকা দিয়ে মানুষকে সার্ভিস দেয়। এদের তো একটা কন্ট্রিবিউশন আছে সারা দেশে, এবং এরা কন্ট্রিবিউশন করে যাচ্ছে। আর পাশাপাশি দেখেন যারা সরকারি কর্মচারী, যারা জান্নাতুল ফেরদৌসে আছে, তাদের কন্ট্রিবিউশন থাকে, তাদের কন্ট্রিবিউশন খালি মেরে খাওয়া। আচ্ছা, তারপরে আসেন বিদ্যুতের দামটা বাড়লো। আগে একটা মিটার সিস্টেম ছিল, আমি বুঝতে পারতাম আমার কতটুকু ইউজ হয়েছে, কতটুকু আমি দিয়েছি। এখন যেটা করা হয়েছে, এই মিটার সিস্টেমে, এই ডিজিটাল সিস্টেমে আমি জানি না আমি কতটুকু বিদ্যুৎ ইউজ করলাম। হঠাৎ করে দেখা যায় আমার কারেন্ট নাই, আমি আবার কারেন্ট ভরতে হচ্ছে। এবং এই খরচটা কিভাবে হচ্ছে তার কোনো স্টেটমেন্ট আমাকে দেওয়া হয় না। আমি কতটুকু জ্বালালাম আমি, তার কোনো স্টেটমেন্ট নাই। এখানে কত পার্সেন্ট যাচ্ছে এটা তো আমি জানি না। এখানে 16% যাচ্ছে না 160% যাচ্ছে, আমি তাও জানি না। এই যে অন্ধকারে জাতিকে রাখা হচ্ছে, ইয়েটা কি, পরিণামটা কি হবে? এই জিনিসগুলা আমাদের মূল্যায়ন করা দরকার, জাতিকে কনসাস হওয়া দরকার। এই জাতি, এই জেএনজি স্বৈরাচার ছড়িয়েছে, এদেরকে কনসাস হতে হবে। জাতিকে কনসাস না হলে এই দেশের কোনো কিছু পরিবর্তন হবে। স্বৈরাচারকে সরিয়ে ফেলে লাভটা কি হচ্ছে? হ্যাঁ, লাভটা আদায় করতে হবে এই জাতিকেই। এই জাতিকে এগিয়ে আসতে হবে। জাতিকে এগিয়ে না আসলে এইগুলা কখনো হবে না। হ্যাঁ, এখানে যারা আছে তারা ওই একই সিস্টেমে চলবে, একই সিস্টেমে বেনিফিটেড হবে, নিজেরা বেনিফিটেড করবে, বিদেশে টাকা জমা করবে, বিদেশে বা দেশ থেকে পালালে বিদেশে গিয়ে আরামে থাকবে। এই হচ্ছে অন্য খবরের দিকে বিশেষ শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। যদিও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের হয়েছেন, সভাপতি নির্বাচিত হয়েছেন, এটাকে বলা হচ্ছে যে 3 মাসে বিএনপির সরকারের বড় কূটনৈতিক সাফল্য। এটা কি একাকে সাফল্য? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়া, এগুলা আসলে একটা ক্রমান্বয়ে আসে, একটা সিস্টেমে আসে। এবং এইবার সাইপ্রাস ছিল প্রতিদ্বন্দ্বী, সাইপ্রাসকে নিঃসন্দেহে হারানোর কথা। বাংলাদেশের যেরকম লবিং ছিল, এই লবিং গুলা বিভিন্নভাবে করা হয়েছে, বিভিন্ন ধরনের চুক্তি করা হয়েছে, বিভিন্ন ধরনের পরাশক্তির সাথে চুক্তি করা হয়েছে, সবকিছু করা হয়েছে, কিন্তু জাতির স্বার্থ কতটুকু দেখা হয়েছে এটা জানি না আমি। এটা মনে করি এটা কূটনৈতিক সাফল্য।
কূটনৈতিক সাফল্য নিঃসন্দেহে একটা জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের নাম আসছে, এটা একটা সাফল্য নিঃসন্দেহে। নিঃসন্দেহে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার কি বেনিফিট হলো, ইকোনমিক বেনিফিটটা কি হলো, এটা ক্যালকুলেশন করার বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পিছনে আমার কি দিলাম আমি, সেটা যদি আমি ক্যালকুলেশন না করি, আমি কি দিলাম সেটা যদি ক্যালকুলেশন না করি, তাহলে তো হবে না। রেজাল্টটা আমার কি ভালো হলো, পজিটিভ হলো, নেগেটিভ হলো, আমি বুঝতে পারবো না। আমি যদি একটা অ্যাচিভমেন্টের পিছনে মনে করেন 1 কোটি টাকার একটা অ্যাচিভমেন্ট হলো, আমি যদি 10 কোটি টাকা খরচ করি, তাহলে লাভ কি হলো? জাতির যদি বিশাল একটা ক্ষতি হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের আমি সভাপতি হই, তাহলে বেনিফিটটা কিসে হলো? আমরা আশা করবো এটা মূল্যায়ন করতে হবে। এরপরে আরেকটা বিষয় বলা হচ্ছে যে একসঙ্গে উনি মন্ত্রী সভাপতি থাকবেন, তাহলে মন্ত্রী হওয়ার জন্য কি লোকের অভাব হয়েছে? হ্যাঁ, না, এটা বিশ্লেষণের ব্যাপার আছে। কেন রাখবেন আপনি? দেশে কি মন্ত্রী হওয়ার, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোকের অভাব হয়ে গেছে? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেশন করা দরকার। জাতিসংঘের সভাপতি থাকা অবস্থায় মন্ত্রী তো থাকা যাবে, এটা একটা আইনত ব্যাপারটাকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে, হয়তো এটা পরিবর্তন আসতেও পারে। না, এটা আশা করি যে ভালো লোককে আরো মূল্যায়ন করা হবে, যিনি ফলিতমানের অ্যাচিভমেন্টকে ছাড়িয়ে যাবেন। হ্যাঁ, সেরকম লোককে দেওয়া হবে, যাকে টার্গেট দেওয়া হবে ফলিতমান অ্যাচিভমেন্টকে ছাড়িয়ে যাও তুমি। হ্যাঁ, ধন্যবাদ। এইরকম একটা ইয়ের মধ্যে বন্দী হয়ে আমাদের কোনো লাভ নেই। সারা বাংলাদেশকে একবারে করেছে, কাঁপিয়ে তুলেছে একটি খবর। অত্যন্ত সামাজিক অবক্ষয়ের একটা পড়ার সময় বলেছি যে একজন সচিব, যুগ্ম সচিব হচ্ছে ছেলে, একজন ছেলে হচ্ছে বুয়েটসের শিক্ষক, আরেকজন মেয়েও শিক্ষক, একজন ছেলে দেশের বাইরে। এই অবস্থায় একজন মায়ের যে মৃত্যু, করুণ মৃত্যু, এটা নিয়ে যে টপ অফ দ্য কান্ট্রি 2 দিন থেকে চলছে আর কি। আচ্ছা, না আপনি একজন মায়ের করুণ মৃত্যু দেখলেন, এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হলো, কিন্তু এই তো সচিব, এই তো সেক্রেটারি, এই তো যারা আছে, এদের হাতে সারা দেশটাই যে শেষ হয়ে যাচ্ছে, এটা আপনি সব করবেন না? এটা তো সারা দেশের হাজার হাজার মাকে, হাজার হাজার মানুষকে, হাজার হাজার বাবাকে বঞ্চিত করছে এই সচিবরা, এই সেক্রেটারিরা, যারা কি পড়াশোনা করে সচিব হয়। হ্যাঁ, জব সলিউশনে এই ধরনের মনমানসিকতা, যার মাকেই দেখতে পারে না সে দেশকে। আপনি ওভারঅল চিন্তা করেন, এই ধরনের মনমানসিকতা গড়ে সবারই, ব্যতিক্রম 2-4 জন আছেন, আমি শ্রদ্ধা করি তাদেরকে, এই গড়ে সবারই মন মানসিকতা এইরকমই। কারণ এদেশে যারা সচিব হয়, তার কি পরে সচিব হয়? কোন বাদশার বউয়ের খবর কোথায় হয়েছে, এইটা পরীক্ষায় আসে, পরীক্ষা দিয়ে এটা সচিব হয় তারা। হ্যাঁ, জব সলিউশনের বই, সাধারণ জ্ঞানের বই, এইটা পড়ে তারা বিসিএস পরীক্ষায় স্কোর করে, বিসিএস পরীক্ষার স্কোর করার পরে তারা সচিব হয়। এই লোকদের কোয়ালিটি কি আশা করা যায়? হ্যাঁ, এরা তো ভালো কিছু দিবে না, জাতিকে দেওয়ার কথা না। আমাদের সিস্টেমটাই ভুল, আমাদের টোটাল সিস্টেমটাই ভুল। আমরা যেভাবে রিক্রুট করছি, ভুল লোককে রিক্রুট করছি। হ্যাঁ, আমি আজকাল আপনার কোন দেশের রাজধানী কোথায় আর কোন দেশের মুদ্রার নাম কি, এটা জানার জন্য আপনার এই দরকার হয় না। হ্যাঁ, যে কেউ বলতে পারে, গুগল থেকে বলতে পারে, এআই থেকে বলতে পারে, চ্যাটজিপিটি থেকে বলতে পারে। হ্যাঁ, এটা বলা যায়। কিন্তু এইসব জিনিস দিয়ে মূল্যায়ন করা হয় কে কোয়ালিটি, কে মেধাবী। এই মেধাবী মূল্যায়নের প্রক্রিয়াটাই ভুল। এই প্রক্রিয়ার জন্য এটা হচ্ছে। এবং আপনি বৃদ্ধাশ্রম গানটা শুনলে বুঝবেন, এদের হাতেই এই বৃদ্ধাশ্রম গানের জন্ম। বৃদ্ধাশ্রম গানটা যে গেয়েছে তারা, এই গানটা জন্ম হচ্ছে এদের হাতেই। বৃদ্ধাশ্রমটা তবু মেনে নেওয়া যায় যে একটা তার বেঁচে থাকার একটা পথ, কিন্তু মরে গেল 8 দিন পর্যন্ত পোকামাকড়ে তাকে খাচ্ছে, সেই মায়ের মরে তো শান্তি পেয়েছে, কিন্তু বৃদ্ধাশ্রমে যারা আছে তারা তো বেঁচে মরে যাচ্ছে ভাই, বেঁচে মরে যাচ্ছে। যাকে কথার মধ্যে পারে। প্রিয় দর্শক, আমরা শেষ পৃষ্ঠা আরেকটু খবর বিশ্লেষণ শুনবো। আপনি আরেকটা নিউজ দেখেন, এই সিমিলার নিউজ দেখেন, পরামর্শক নিয়োগে সিভি জালিয়াতির অভিযোগ। এটা কারা করে? কারা করে? এইগুলা বোঝার সময় আসছে এই দেশে, এগুলা চিন্তা করতে হবে, এটা কারা করে এখন। হ্যাঁ, এই হিসাবগুলো মিলিয়ে নেন, আপনি সব নিউজকে এক করে ফেলেন। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, আগান। এই যে একটা রাজনৈতিক খবর, হাইকমান্ডের নির্দেশনা মানছে না বিএনপি, তৃণমূল। একটা দেশ গঠন করতে হলে একটা দল দরকার, সত্যনিষ্ঠ একটা দল দরকার। হ্যাঁ, আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের দলগুলা কি সত্যনিষ্ঠ। হ্যাঁ, আমাদের দলগুলা কি, দলের সদস্যরা কি ডেডিকেটেড, দলের জন্য কাজ করে না নিজের জন্য কাজ করে? এই ক্যালকুলেশন করলে সবসময় দেখা যায় যখন যে দল সরকারে আসে সেখানে কিন্তু এইভাবে চলছে আমাদের। হ্যাঁ, আমরা শেষ করি জাতীয় পত্রিকা। হাতে নিচ্ছে সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছে কাজীর বাজার। সিলেটের খবর, সিলেটের হবিগঞ্জে দুপক্ষের পৃথক সংঘর্ষে আহত শতাধিক, 14 রাউন্ড টিয়ার সেল, 7 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা। দ্বিগুণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন। জাতীয় পত্রিকায় আসেনি, কিন্তু খবরটি স্থানীয় পত্রিকায় আসছে। এটা
এসছে, প্রায় 9 লাখ পেনশনভোগীও এর সুফল পেতে পারে। মৌলভীবাজারে 3 ওসি সহ 7 কর্মকর্তাকে রদবদল। সিলেটে জামাতের বিক্ষোভ আজ বিদ্যুতের দাম নিয়ে। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গে 59 জন হাসপাতালে ভর্তি। শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে গিয়ে নেমে স্কুল ছাত্রের মৃত্যু। চীনের অনুদানে কোম্পানিগঞ্জে হবে 1000 শয্যার হাসপাতাল। এই একটি ভালো খবর, সুখবরই বলা যায় সিলেটবাসীর জন্য। এটা হাসপাতাল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ বিনিয়োগ করবে চীন। হাসপাতালটি হলে জনপদের মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্যসেবা নতুন মাত্রা যোগ হবে, মন্ত্রী আরিফুল চৌধুরীর বক্তব্য। আরো দুর্ঘটনার খবর, ছাতকে হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার। শান্তিগঞ্জে গাড়ির চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত। আমি শান্তিগঞ্জের খবর পড়তেই যেন একটা অশান্তির খবর আমরা শুনি, সবসময় শান্তিগঞ্জের একটা অশান্তির খবর আমরা পাই। এখানে যে প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে, এটা নিয়ে যেন এক জায়গার মধ্যে যেরকম গাছ লাগানো হয়, পরের বছর ওখানে গাছ লাগানো, এইরকম একটি ঘটনার মতো এই শান্তিগঞ্জে। আরো খবর, সরকার সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করছে। এই ছিল দৈনিক কাজীর বাজারে প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর পড়ে শোনাবো। সরকারের স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আরিফুল চৌধুরী। নগরীতে 32 ঘন্টায় গ্রেপ্তার 62। নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ মহিলা দলকে। প্রতিষ্ঠা সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে বাসায় গেলেন জামাতের আমির। দীর্ঘদিন থেকে উনি রোগে আক্রান্ত, অসুস্থ। আসলে একজন ভালো সাংবাদিক মানিক, এবং ছিলেন সিসিকে উনি ছিলেন, কাউন্সিলরও ছিলেন। না এই না, আব্দুল হামিদ মারা গেছে। আজিজুল হক মানিক ছিলেন, সরি আমি দুই মানিক মারা গেছে। আব্দুল হামিদ মানিক সাংবাদিক ছিলেন সিলেটের ঢাকার। আসলে মানিক ভাইয়ের শুধু সাংবাদিক না, সাংবাদিক জগতের একজন বলতে গেলে একজন সত্যনিষ্ঠ সাংবাদিক, সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। আমরাও তার রোগ মুক্তি চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। ওসমানীনগরে বনফুলে জরিমানা নিয়ে ভিন্ন মত। জুড়িতে বজ্রপাতে 14টি গবাদি পশুর মৃত্যু। দরগা মহল্লার দর্শন দেউরি ঝর্ণার পাড় এলাকা পরিদর্শনে সিসি প্রশাসক। ধীরায়ে হত্যা মামলায় নারী আসামি কোম্পানিগঞ্জে গ্রেপ্তার। নবীগঞ্জে ধর্ষণের অভিযোগে ছাত্রদের নেতা গ্রেপ্তার। এই ছিল 5 স্পেশালে খবর দিয়ে কাজীর বাজার। কোনটা দিয়ে শুরু করবেন আপনি? আমি বনফুলে জরিমানা দিয়ে শুরু করি, কারণ এইগুলা আমি ভুক্তভোগী, আমি দেখেছি এগুলা সিস্টেমটা কি। হ্যাঁ, এই দেশে খাবার দাবার যা আছে সবগুলোই দূষণযুক্ত। হ্যাঁ, ওই যে খাবার দাবার যাই ফলমূল যাই খান সবই মানে খারাপ। আপনার আপেল নিলে 1 মাসেও আপেল নষ্ট হবে না, অথচ ইন্ডিয়া আমি আপেল দেখছি আগের দিন নিলে পরদিন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়ায় এই যে ফুড ইন্সপেক্টরের যেগুলা আছে, অর্গানিজম আছে, উইংস আছে, এই উইংসে কাজ যারা করে তাদের সংখ্যা বাংলাদেশ থেকে আনুপাতিক হারে কম। হ্যাঁ, বাংলাদেশে আনুপাতিক হারে এদের সংখ্যা বেশি, কিন্তু এরা কাদের লাভ করছে? এই দেশে প্রত্যেকটা খাবারেই দূষণ, প্রত্যেকটা খাবারই। আপনি বনফুলে যাচ্ছেন, বনফুল তো প্রসেস ফুড করে, প্রসেস ফুডে দূষণের পরিমাণ কম, কিন্তু আপনি ফলমূলে যান, কোন ফলমূলটা পাবে আপনি দূষণ মুক্ত, আর্সেনিক মুক্ত, জরিমানা করে কিন্তু শেষ না। জরিমানাই কোথায় যায়? জরিমানার ব্যাপারটা, জরিমানার টাকাটা কোথায় যায়? হ্যাঁ, জরিমানা তো একটা দেখানোর বিষয়, একটা হচ্ছে দেখানো, ওই যে দেখুন হাসি হাসি আছে, হুমায়ুন আহমেদের গান আছে না, দেখুন হাসি, এইটা হচ্ছে জরিমানা, হচ্ছে দেখানোর বিষয়। এটা হচ্ছে কিছু আছে ওই যে আইসবার্গের উপরের মতো, উপরের অংশের মতো কিছু দেখা যায়, আর কিছু হচ্ছে অদৃশ্য থাকে, বড় অংশ অদৃশ্য থাকে। হ্যাঁ, জরিমানা, আমার ফুড একটা অ্যাডভেঞ্চার ছিল, সেখানে দেখেছি জরিমানা কিভাবে করে তারা। হ্যাঁ, এসে ইচ্ছা মতো জরিমানা করে এবং একটা প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার মতো জরিমানা করে। অনেক সময় হিংসার বসে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ধরাই দেয়। এই খবরটা এই সিস্টেমে, হ্যাঁ, এই সিস্টেমেই তারা কাজ করে, এবং এরাই হচ্ছে সরকারি কর্মচারী, যারা কাজ করে এরাই হচ্ছে সরকারি কর্মচারী। এদের অ্যাক্টিভিটিস গুলা সবগুলোই হচ্ছে তাদের পার্সোনাল বেনিফিটের জন্য, জাতির বেনিফিটের জন্য না। জাতির বেনিফিট যদি হতো তাহলে রাস্তাঘাটে যত ফলমূল দেখেন, আপেল আনারস যা কিছু আছে সবগুলো হচ্ছে দূষণযুক্ত। কেন এইগুলো আসবে? এগুলা দেখার লোক নাই।
আর একটি চমক খবর আজকে কাজের বাজার করেছে, দ্বিগুণ হচ্ছে। না, এটা তো যে সিস্টেম, এটা তো আমরা দেখে আসছি। সরকারি চাকরিজীবীতে বেতন না বাড়ালে ক্ষমতায় থাকা যায় না, এবং এই বেতন দিন দিন বাড়ানো হয়, বাড়ানোর ফলেই ক্ষমতায় থাকতে হয়। এটা হচ্ছে সিস্টেম, দ্বিগুণ বেতন হচ্ছে ক্ষমতায় থাকার জন্য সিস্টেম, ক্ষমতায় থাকার জন্য এদেরকে দেওয়া হচ্ছে এই সিস্টেম। হ্যাঁ, আমাদের হবিগঞ্জের প্রায়শই আমরা শুনি যে গ্রামবাসীদের মধ্যে মারামারি ঘটে। হ্যাঁ, মারামারি কি নিয়ে? আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক। এখন একটা মানুষ যখন, একটা দেশ যখন ধ্বংসের মুখে, একটা সভ্যতা যখন ধ্বংসের মুখে যায়, তখন এইগুলা করে। একটা রেড ইউটোপিয়া একটা এক্সপেরিমেন্ট আছে, হ্যাঁ মিলন ভাই, যে ইঁদুরকে নিয়ে একজন গবেষণা করেছে 20 বছর। হ্যাঁ, একটা রুমে 10টা ইঁদুর রাখছিল। এই 10টা ইঁদুর থেকে হাজার হাজার ইঁদুর হয়েছে, এবং কিছুদিন পরে ইঁদুরগুলোকে পর্যাপ্ত খাবার দিছে, কিন্তু কিছুদিন পরে ইঁদুরগুলো একটা আরেকটাকে মেরে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এর কারণটা কি? তাদের সামাজিক প্রতিপত্তি। এই যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক, চিন্তা করেন এই খেলা, হ্যাঁ, একটা খেলাকে নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, শতাধিক আহত। এইটা, এই জাতির অবস্থাটা কি? এই জাতি কর্মবিমুখ একটা জাতি, কোনো কাজের লোক না। সবগুলা লোকই হচ্ছে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এই করে সেই করে, সব ফেলে এসে মানে মারামারিতে লেগে যায়। আর্জেন্টিনা ব্রাজিল, আপনি রাজবংশের গান দেখবেন, সবাই আর্জেন্টিনা ব্রাজিল হয়ে মারামারি করতেছে। হ্যাঁ, মালিককে টাকা দিচ্ছে, এটা উপভোগ না করে তারা মারামারিতে লিপ্ত। না, মারামারিতে লিপ্ত হয়। একটা সুখবর সিলেটের জন্য, চীনের অনুদানে কোম্পানিগঞ্জ হসপিটাল হচ্ছে, এটা ভালো জিনিস, কিন্তু আগেও হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, হসপিটাল তো অনেক আছে, এগুলোতে সার্ভিসটা কে দেখবে? সার্ভিসটা কি মানুষ পাচ্ছে হসপিটাল থেকে? এই সার্ভিস দেওয়ার লোক যারা আছে, তারা তো সার্ভিস বিমুখ, তারা তো কিভাবে টাকা আত্মস্থ করবে সেই দামটা ব্যস্ত। বাংলাদেশে চিকিৎসা সিস্টেম যেটা করা হয়েছে, সেটা বিশ্বে খুব কম দেশে আছে। সরকারি হসপিটাল গুলো আছে, সরকারি হসপিটালে সার্ভিস দেওয়ার কথা, চিকিৎসা সেবা দেওয়ার, হ্যাঁ, কতজন বিনামূল্যে সার্ভিস পাচ্ছে, এই জিনিসটা আপনি ক্যালকুলেশন করেন। তবে কর্ণীগঞ্জ সিলেটের শেষ, এটা ভালো জিনিস, এটা চীনারা অনুদান দিচ্ছে এবং হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা আশা করব এই সার্ভিসটা যাতে ভালো হয়, একটা বিশ্বমানের হসপিটাল যাতে হয়। এই এলাকার সংসদ সদস্য বর্তমান আরিফুল চৌধুরী, তার কাজের মানুষ, কিন্তু কাজের মানুষ। আরিফুল অভিনন্দন জানাচ্ছি, এবং ওনার কাছে আমাদের দাবি হচ্ছে এই হসপিটালটা যাতে সিঙ্গাপুরের হসপিটাল মতো হয়, ব্যাংককের হসপিটাল মতো হয়, কমপক্ষে ইন্ডিয়ান হসপিটাল, সেই প্রত্যাশা আমরা করি। দর্শক, আমাদের কাছে আরো একটি পত্রিকা আছে, সুরমা মেল আমরা পড়ে শোনাচ্ছি। বিনিয়োগকারীদের নিয়ে সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন মন্ত্রী আরিফ। চীনের বিনিয়োগে সিলেটে হচ্ছে 1000 শয্যার হাসপাতাল, যেটা আমরা আগের পত্রিকায় পড়েছি। বিদ্যুতের দাম বাড়লো, যেটা আগেও আমরা পড়েছি অন্য পত্রিকায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করছে, মুশফিকুল ফজল আনসারী। অন্যান্য খবর, স্থানীয় সরকার নির্বাচন বিধিতে পরিবর্তনের প্রস্তাব ইসি। নগরীতে এসএমপির অভিযানে 1 মাসে গ্রেপ্তার 1665 জন। আতঙ্কে জিসিসি দেশগুলো। শান্তিগঞ্জে কভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। কোম্পানিগঞ্জে হত্যা মামলা, নারী গ্রেপ্তার। সব ইন্সপেক্টরকে ক্লোজ করে সুনামগঞ্জে পুলিশ লাইন বদলি, সব সাব ইন্সপেক্টর। আরো খবর শেষ পৃষ্ঠায়। উন্নত চারিত্রিক গুণাবলীর মাধ্যমে তরুণরাই সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে পারে। ছাত্র শিবির সেক্রেটারিয়েট সদস্যদের মত বিনিময় সভায় ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির। নগরীতে সুইস গিয়ার চাকু নিষিদ্ধ ঘোষণা। নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদের নেতা গ্রেপ্তার। মৌলভীবাজারে বজ্রপাতে 13 গরু, 1 মহিষের মৃত্যু। শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু। অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। ইরানে 3 শহরে হবে খমেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন। কানাডায় টরন্টোতে পবিত্র ঈদুল আজহা পালিত। সিলেটের আরেকটি গর্বের খবর, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ভলেন্টিয়ার সুপারভাইজার সিলেটের বাপ্পি রহমান। বাপ্পি আমাদের অত্যন্ত পরিচিত। আমি যেহেতু রোটারির সাথে জড়িত, রোটার অ্যাক্টর ছিল, সে রোটারি পরবর্তীতে কানাডাতে থাকে এখন। আমাদের সিলেটের গর্ব, বাপ্পিকে অভিনন্দন। এই নিয়েই আজকে সুরমা মেল যে পত্রিকাটা যে প্রতিবেদন করেছে, কোনটা নিয়ে শুরু করেছে আমাদের? না, আমি ওইটা নিয়ে কথা বলি, ওই যে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্র দল নেতা গ্রেপ্তার, এটা নিয়ে কথা বলি। কারণ ধর্ষণের ব্যাপারটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস বাড়ছে, এবং এই যে ছাত্রদল নেতা গ্রেপ্তার হলেন, এটা উনি কি গ্রেপ্তার থাকবেন?
না ওনাকে উনি জাতির জন্য গুরুত্বপূর্ণ হিসাবে ওনাকে আবার ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জাতির প্রশ্ন আর কি। আমাদের দেশে কিন্তু আমরা সরকারি দলে থাকে, আমরা তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ছাড়া হয়, এটাই তারা কিন্তু একটা- সব বিচার আচারের ঊর্ধ্বে থাকে আর কি। উনি কিভাবে গ্রেপ্তার হলেন জানি না, ভালো অভিনন্দন জানাচ্ছি গ্রেপ্তার হতে, এবং আশা করব ওনার যাতে বিচার হয় এবং দর্শনীয় বিচার হয়, যাতে এই দর্শনের ব্যাপারটা যাতে অফ হয় বাংলাদেশে, এটা ক্লোজ হওয়া দরকার। কারণ দেখা যায় যে রাজনৈতিক সরকার আসলেই দর্শন বেড়ে যায়। এর কারণটা হচ্ছে আশা পেয়ে দর্শন হয়। এর আগেও দেখা গেছে যে স্বৈরাচারীর সময় প্রচুর দর্শন হয়েছে, দর্শনের জন্য আশকারা পেয়েছে, সেজন্য দর্শন হয়েছে। এই আশকারা যাতে না পায় সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন। আরেকটি খবর আমাকে বলছেন, ইরানের তিনটি শহরে হবে খোমেনির হ্যাঁ, জানাজা ও হ্যাঁ। শেষ বিদায় আয়োজন। হ্যাঁ। খোমেনি তো দুনিয়া থেকে চলে গেছে এতদিন পরে, এতদিন তারা রেখেছে, যুদ্ধকালীন সময় ছিল তো, যাই হোক একটা আনুষ্ঠানিক করে বিদায় হচ্ছে, কিন্তু আত্মা তো তার সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে চলে যায়। আমরা আল্লাহর কাছে ওনার মাগফিরাত আশা করব এবং জান্নাতুল ফেরদৌস আশা করব। সুনামগঞ্জের পুলিশ লাইন 32 সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হচ্ছে, এ ব্যাপারে এইটা তো আসলে অবিরাম মানে সমস্যা। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যায় তার মূল হচ্ছে পুলিশ। এই ডিপার্টমেন্ট থেকে আমি একবার প্রশ্ন করেছিলাম জামাতের বর্তমান আমির সাহেবকে, যে হসপিটালে গেলে কিছু না কিছু মানুষ কিছু না কিছু ভাবে সার্ভিস পাচ্ছে, আপনি দেখান থানার থেকে কোন লোকটা সার্ভিস পেয়ে বের হচ্ছে? হ্যাঁ, যার ঘরে চুরি হয়েছে সে যদি যায় থানায় তাও টাকা দিতে হয়, যার চুরি হয়েছে ডাকাতি হয়েছে সেও টাকা দিতে হয়। এই থানাটা কি জন্য? থানাটা কি জনগণের জন্য না থানার জন্য? এইটা জিনিসটা চিন্তা করতে হবে। আচ্ছা, সরকার যে স্থানীয় সরকার নির্বাচন বিধিতে পরিবর্তনের প্রস্তাব আছে, এ ব্যাপারে কোনো পরিবর্তনের প্রস্তাব যদি পজিটিভ হয় এটা দেখা উচিত, এবং এটা সংসদে আসা উচিত, সংসদে আসা আলোচনা করে তারপর পরিবর্তন গুলো আসা উচিত। প্রক্রিয়া আছে এই বিধিতে পরিবর্তন করার হ্যাঁ, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো আমরা আশা করছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় হবে, কিন্তু হলো না। যেটা স্থানীয় সরকার ছাড়া তো স্থানীয় উন্নয়ন হয় না। উন্নয়নের সূতিকাগার মানে মূল বেসিক জিনিসটা হচ্ছে স্থানীয় সরকার। সেই স্থানীয় সরকার নির্বাচনটা তো হলো না, না হয় জাতীয় সরকার নির্বাচন হলো। এবং এখানে জ্বালানি তেল বিদ্যুৎ মূল্যের বৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামাতের বিক্ষোভ আজ। জামাত সরকারের একটা অংশের মতো, বিরোধী দল মানে অংশ, বিরোধী দলের নেতা, সেখানে সংসদে না করে জনগণকে নিয়ে রাস্তায় নামার একটা প্রয়োজন আছে কিনা, এটা সংসদের মধ্যে, এই যেহেতু সংসদের মধ্যে তো আসলে বাংলাদেশের সংসদ সেটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের সংসদ না। পশ্চিমবঙ্গের সংসদে শুভেন্দু কি বলছিল যে পার্লামেন্ট ইজ ফর অপোজিশন, কিন্তু বাংলাদেশের সংসদে অপোজিশন বাংলাদেশে নাই তো। অপোজিশন কথা বলে 2 মিনিট আর সরকারি দল কথা বলে 3 ঘন্টা, এই হচ্ছে সিস্টেম। এবং তারপর হচ্ছে দেখেন হাবুটের একটা বিধান আছে যে ফ্লোর ক্রসিং নিষিদ্ধ। হ্যাঁ, আমেরিকায় ফ্লোর ক্রসিং হচ্ছে, হ্যাঁ, স্টাম্পের বিরুদ্ধে লোকজন ভোট দিচ্ছে, কিন্তু বাংলাদেশে ফ্লোর ক্রসিং নিষিদ্ধ। বাংলাদেশের সরকারি দল যা বলবে তা সব সদস্যরা মেনে নিবে। তাহলে সদস্য সবার দরকার কি? 300টা আসনে নির্বাচনের দরকার নাই তো, একটা নির্বাচন হলিতে হয় যে সরকারি দলে একজন থাকবে, বিরোধী দলে একজন থাকবে, এটা বললেই তো হয়। তেলের দাম নিয়ে পার্লামেন্টটা যদি ইফেক্টিভ হতো, পার্লামেন্টের যদি মূল্যায়ন হতো। আমি একবার বলেছিলাম আপনার মনে আছে না, যে একজন লোক বানরের তেল মারানোর অঙ্ক শিক্ষাচ্ছে 20 বছর থেকে, তার অভিজ্ঞতা কিন্তু 20 বছর না। হ্যাঁ, আমরা বলি তার শিক্ষকতা অভিজ্ঞতা 20 বছর, কিন্তু তার অভিজ্ঞতা 20 বছর না, তার অভিজ্ঞতা 1 বছর বা 1 মাস। সেই 1 মাসকে রিপিট করতে সে 20 বছর থেকে। বাংলাদেশের পার্লামেন্টে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো কথা না বলে কথা শুনেন, আমরা আশা করতাম যদি উনি কোয়ালিটি যে সাজেশনটা আসে সেই সাজেশনকে কেন্দ্র করে কথাগুলাকে ইয়ে করতো। কিন্তু দেখা যায় এটা কোয়ালিটি বিষয় না, বিষয় হচ্ছে উঠের জয়যুক্ত হয়েছে, এর মধ্যে আপনি কি করবেন? পার্লামেন্টে কি করবেন? 220-এর সাথে আপনি কি করতে পারেন? এখানে তো দুটো পক্ষ মিলেই সংসদে আলোচনা করে হচ্ছে না তো, কোনো কিছুই আলোচনা করে হচ্ছে না। কোনো মানে এই যে যা মানুষ গণভোটে রায় দিল, গণভোটের রায় কি বাস্তবায়ন হয়েছে? কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার যে অধ্যাদেশ গুলা করলো, একটা তো অধ্যাদেশ টিকে নাই, সবগুলা উঠে তুলে উড়ে গেছে সবগুলা। এই সিস্টেমের তো পার্লামেন্ট থাকার কোনো দরকার নেই। পার্লামেন্ট কি জন্য? পার্লামেন্ট যদি কোয়ালিটি কথাগুলাকে না অনার করা হয়, তাহলে কোয়ালিটি কথা কেন বলবে কেউ? বলার দরকার নাই তো, পার্লামেন্টই চলবে। সময় আমাদের প্রিয় দর্শক, আসলে খবর যখন পত্রিকায় আসে বিশ্লেষণ দাবি রাখে এটা জ্বালানি তেল বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এটা আমাদের মানুষের জন্য নাভিশ্বাস। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, দোকানপাট, আমি জ্বালানি তেল নিয়ে যেটা বলি, ঠিক আছে জ্বালানি তেলের দাম বাড়াও, কিন্তু
মানুষকে কাজ করতে দাও। সেটাই আর কি। হ্যাঁ, মানুষকে কাজ করে, এই সাতটা বন্ধ করে দিতে হবে, এটা কোন করে আমি দিলা? সেই কথাটিই বলতে চাচ্ছিলাম যে সেটাই। দোকানপাটে মানুষ ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এদিকে ব্যবসা বাণিজ্য কম, অন্যদিকে যদি বিদ্যুতের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, একটা নাভিশ্বাস হয়ে দাঁড়াবে। সরকার এটা পুনর্বিবেচনা করবেন, জনগণের পক্ষে এই দাবিটুকু রেখেই আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ করার আগে বলবো যে আমাদের প্রোডাকশনে, আমাদের এই প্রচারে সহযোগিতা করলে একটি প্রোডাকশন ফার্ম, পিআইন এগ্রো ফার্ম, এই ফার্মের শুভকামনা করে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে